হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। লাস্ট আমি ভিডিও শ্যুট করেছিলাম 1 তারিখে, তারপরে 2 তারিখে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। কেন সবটাই তোমাদেরকে আগের ব্লগে বলেছি। আর এই ভিডিওটি হচ্ছে 3 তারিখের ভিডিও। আমি এই দিনও ভিডিও শ্যুট করতাম, কারণ কি বলতো, নিজের মনের মধ্যে যদি অশান্তি চলে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। তো তারপরে তোমাদের দাদাভাই আমাকে কালকে রাতে বুঝিয়েছে যে দেখো, তুমি যে কাজটা করো সেটা থেকে কেন সরে আসছো। এটা যদি তোমার অফিস কোনো কাজ হতো বা হয়তো অন্য কোনো কাজ হতো, তাহলে কি তুমি চাইলে রেস্ট নিতে পারতে? তাই আমাকে বললো, তুমি যেটা করলে ভালো থাকো, তুমি সেটা থেকে একদমই সরবে না। যাই হয়ে যাক তাই হয়ে যাক না কেন, তুমি ভিডিও যেমন করো তুমি সেভাবে ভিডিও করে যাবে। তার জন্য আজকে আবার ভিডিওটা শুরু করা। ভেবেছিলাম এই কদিন আর ভিডিও শ্যুট করবো না, তারপরে আমিও ভেবে দেখলাম তোমাদের দাদাভাই তো রয়েছে কটা দিন, আর সেই কটা দিন তোমরা একটু ভিডিও দেখতে পছন্দ করো বেশি, তো এই কটা দিন ভিডিও শ্যুট করে রাখলে আমারও মেমোরি থাকবে। সেই জন্য আরোই শ্যুট করা, নয়তো কে চাইবে নিজের মনের মধ্যে অশান্তি নিয়ে ভিডিও শ্যুট করতে। তো এই যে দেখো, সকালবেলায় তোমাদের দাদাভাইয়ের জন্য 1 কাপ লিকার চা করলাম, আর আমরা সবাই দুধ চা খেয়েছি। আর তারপরে সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি, মানে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ডিম ভাজা। তো এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ, রেডি হয়ে গেছি, একেবারে স্নান টান পুরো সেরে নিয়েছি, কারণ বাড়ি আসবো কখন কোনো ঠিক নেই। কালকে রাতে আমি মন খারাপ করে বসেছিলাম, মানে কালকে তো এসেছি ওখান থেকে, তো আমি বলছিলাম যে আর ভিডিও করবো না, কিচ্ছু করবো না, ওই কোনো রকমে আমার পড়াশোনাটাকে কন্টিনিউ করবো। তখন ও আমাকে বললো যে তুমি সব কিছু করবে, যেভাবে তুমি সব দিক ব্যালেন্স করো তুমি সেভাবেই পারবে, পুরো ফোকাসটা তোমার ভিডিও আর পড়াশোনার প্রতি। আমি যতবারই আমার মানে রাস্তা থেকে সরে গেছি বা নিজের মনস্থির করতে পারিনি, ততবারই ও আমাকে সামলেছে। যতবার আমি ভেবেছি ভিডিও করবো না, ততবারই ও আমাকে বুঝিয়েছে যে ওটা তো কিন্তু তোমার ভালো লাগা, আর ভালো লাগা থেকে কিন্তু তোমার আর্নিং হয়, তাহলে ওটা থেকে সরে যেও না। তো এইভাবে বোঝানোর পর তারপরে ও আমাকে বললো, আমাদের তো অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হয়নি, তাহলে চলো কেননা অ্যানিভার্সারিটাকে সেলিব্রেশন করি। আগে গোড়ায় আমি ভেবেছিলাম যে অ্যানিভার্সারি ও বাড়ি আসলে, যেদিন বাড়ি আসবে সেদিনই সেলিব্রেশন করবো, যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি। ওখানে যেহেতু বৈশাখ মাস পালন হয়, তাই ওখানে এমনিও আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হতো না। তারপরে তো এই ঝামেলা, তো তখনই আমি ভেবেছিলাম, মানে আগে যখন ঝামেলাটা হয়নি তখন ভেবেছিলাম যে সবাইকে নিয়ে একসঙ্গে এখানে আসতে বলবো, দিয়ে এখানে করবো, তাহলে ওখানে আর এই যে মাছ মাংস তোলার ব্যাপারটা সেটা আর ওখানে হবে না। তো এটাই আমি আগে গোড়ায় ভেবে রেখেছিলাম, মানে যখন থেকে জানতে পারি যে ওখানে বৈশাখ মাস পালন করা হচ্ছে। তো তারপরে তো কাহানি কুছ অরই হয়ে গেল। তারপরে এখানে অ্যানিভার্সারি কেন সেলিব্রেট করলাম তোমরা তো বুঝেই গেছো, আর মানে বলার কোনো ভাষা থাকে না। আর একটা জিনিস, এখানে না আমি যেগুলো ধরো প্যান্ডেল, লাইট, ক্যামেরা যা যা এখানে করেছি, সেগুলো কিন্তু সব আমার তুলনামূলকভাবে বাজেট অনেক কম, কারণ প্রত্যেকে আমার চেনা জানা। যে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার ফ্যামিলিকে ইনভাইট করা হয় না বা আমার কোনো গুরুত্ব নেই, শুধু আমার ফ্যামিলি কেন বলছে, আমাদেরকে বাদ দিয়েও অনুষ্ঠান হয়েছে, তাহলে আর আমার বাড়ির লোক কোন ছাড়। তো যাই হোক, মানে আমার হাজব্যান্ডকে একবার ফোন করেছিল, কিন্তু আমাকে বলেনি। মানে আমি আগাগোড়া শুনেছি পুজো হবে এই তারিখে, কিন্তু পুজোর দিন বা আগের দিন তখন আমাদেরকে, মানে তোমাদের দাদাভাইকে একবার কল করেছিল হয়তো, কিন্তু আমাকে একবারও ফোন করেনি। অথচ গ্রামের সবাইকে বলেছে যে মানে ওদেরকে ফোন করেছি, ওরা ফোন তুলে। যেহেতু আমি ওখানে ছিলাম না, আর আমার পিছনে যারা যেটা বলে বেড়ায়, হয়তো কিছু মানুষ সেটাই বিশ্বাস করে, সেক্ষেত্রে আমার কিছু করার। আর সত্যি কথা বলতে কটা দিন আমার উপর এতটা মেন্টালি প্রেশার পড়ছিল যে আমি আর নিতে পারছিলাম না। একটা জিনিস দেখবে, তোমার যদি টাকা পয়সার অভাব থাকে বা আদার্স কোনো কিছু থাকে, তাতেও তোমার কিচ্ছু এসে যাবে না, যদি তুমি একটু মানসিকভাবে ভালো। সবারই সঙ্গে অ্যাডজাস্ট করতে করতে, নিজের মনের সঙ্গে লড়াই করতে করতে আমাদের ভালো থাকাটাই আর হয়ে ওঠে না, তাই না? আমরা মেয়েরাই জানি আমরা কত কিছু অ্যাডজাস্ট করি। তো যাই হোক, এইদিকে দেখো আমরা চলে এসেছি কুলার কিনতে। এত গরম পড়েছে, আগাগোড়ায় ভেবেছিলাম ওই বাড়িতে যখন থাকবো একটা কুলার কিংবা এসি নেব। তো তারপরে যে পরিমাণে আমাকে মেন্টালি টর্চার করা হয়, তো ওখানে আমি সত্যি কথা, আমার থাকতে গেলে আমাকে নিজেকে, হয়তো তোমরা কোনো দিন হয়তো খবর পাবে যে দিদিভাই আর নেই, কারণ আমি একটুও চাপ নিতে পারি না। তো তার জন্য আরোই তোমাদের দাদাভাই আমাকে এখানে নিয়ে চলে আসলো। আর কটা দিন এখন থাকবো, দেখি কি পরিস্থিতি, তারপরেই বাকি ডিসিশনগুলো নেওয়া হবে। তো এইদিকে দেখো, এখন আমরা দুজন মিলে চলে এসেছি কুলার কিনতে। আর হ্যাঁ, আবারও একটা কথা বলে দিই, এটা কিন্তু তোমাদের ভালোবাসায় আজকে আমার পক্ষে এটা নেওয়া সম্ভব হচ্ছে। আমার মাকে আমি গিফট করব। প্রথমে ভাবছিলাম আমি এসি নেব। মেন কথা, এসি নিতে গেলে আমাকে যে প্রবলেমটাই পড়তে হচ্ছে সেটা হচ্ছে আমাদের রুমটা। এক তো এসিতে অনেকগুলো টাকা যাবে, প্লাস আমাদের রুম অনেক পুরোনো দিনের, ঠিক করা না, জানলাগুলো ঠিক না, রুমে চারিদিকে মানে ফাঁক ফোকর রয়েছে। তো এসি কিনলে তো আগে ঘরটাকে রিপেয়ার করতে হবে, তারপরে এসি, তো প্রচুর বাজেট ছাড়িয়ে যাবে। সেই জন্য মা বললো এখন তোকে এসি নিতে হবে না, কোনো রকম একটা কুলার নে, পরে যদি ঘরটার কখনো ঠিক করি তারপরে এসি নেব। আর আমাদের রুম তোমরা দেখেছো, জানলাগুলো অনেক পুরোনো দিনের, আবার রুমটাও অতটা ঠিকঠাক না, তো এসি নিলে আমাকে আগে ঘর সারাতে হবে। সেই জন্য আমি এসিটা নিইনি। যারা কমেন্ট করছো যে দিদিভাই এসি নিতে পারতে, এই কারণেই কুলারটা নেওয়া।
তো যাই হোক, তারপরে আমরা কুলারটা কিনে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ভালোবাসা। তোমরা যদি আমাকে আজ এইভাবে ভালোবাসা না দিতে তাহলে হয়তো নিজের শখগুলো এইভাবে পূরণ করতে পারতাম না। থ্যাংক ইউ তোমাদের সবাইকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি মাদার্স ডেতে এই কুলারটা মাকে গিফট করছি, মানে মার জন্য তো করার মতো শুধুমাত্র আমি। আর আমি একটা জিনিস আগাগোড়াই ভেবেছি, আমার মায়ের দায়িত্ব আমি কখনো কাউকে দেবো না। তোমাদের দাদাভাই আমাকে যতই ভালোবাসুক না কেন, তো আমার মাকে দেখার দায়িত্ব সম্পূর্ণ আমার। এতটা পড়াশোনা শিখিয়ে বড় করলো, তো তার দায়িত্বটুকু যদি নিজে না নিতে পারি তাহলে আর কী করলাম, তাই না? তো তার মা বাবার দায়িত্ব তার, আমার মায়ের দায়িত্ব আমার, এটুকুনি আমি আগাগোড়াই ভেবেছি। আর টুকিটাকি আমার বাবার যেটুকুনি যা আছে, আমার মাকে সেইভাবে আমাকে কখনো দেখতে হবে না যে আমি না দিলে আমার মা খেতেই পারবে না। এটুকু কিছু মানুষকে বলে দিই, কারণ অনেকে মনে করে তোমাদের দাদাভাইয়ের টাকা আমার এই বাড়িতে আসে। তো তাদেরকে বলে দিই আমি কিন্তু মান্থলি অনেক ইনকাম করি, সেটা যারা ভিডিও করে শুধুমাত্র তারাই জানে। তো যাই হোক, এইদিকে দেখো এবার আমরা চলে এসেছি মানে কিছু শপিং করার জন্য। কুলারটাকে কেনার পরে কুলারটাকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই একটা টোটো দেখে নিয়ে আসলো, তো সেই টোটোতে অ্যাড্রেসটা বলে দিয়ে তুলে দিয়েছি কুলারটাকে। আর কুলারটার দাম ছিল 12,000 মতো, আর আমাদের পড়েছে 10,700 মতন টাকা পড়েছে, আর এক্সট্রা 300 টাকা হচ্ছে গাড়ি। আমরা বাড়ি যেতে যেতে কুলার কিন্তু আমাদের বাড়ি পৌঁছে গেছে সেই দুপুরবেলা। তারপরে আমরা কিছু টুকিটাকি কেনাকাটা করলাম, সোনার দোকানে গেছিলাম। তোমাদের দাদাভাই আমার অ্যানিভার্সারির জন্য একটা গিফট মানে কিনেছে, সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। সোনার দোকানে তো আর ভিডিও করতে পারিনি। আর তারপরে জামা কাপড় কিনেছি। এই যে দেখো সন্ধ্যা লেগে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমার শাড়িটা আমি নিয়েছি যশোরেশ্বরী থেকে, আর ওর ব্লেজারটা নিয়েছি এই যে ঢাকেশ্বরীর সামনে। মানে ম্যাচিং পাচ্ছিলাম না, সেই জন্য এই ঢাকেশ্বরীতে এসে ফাইনালি একটু ম্যাচিংটা আমরা পেয়ে গেছি, অনেক খুঁজে তারপরে পেলাম ম্যাচিং। আর এবার তো আমার ইচ্ছাই ছিল যে ম্যাচিং আমরা পরবো। রিসেপশনে যেহেতু আমাদের ম্যাচিং হয়নি, তো এবার টেনশন হচ্ছে ব্লাউজটা, কারণ আমরা ভাবছি 2-1 দিনের মধ্যে অ্যানিভার্সারিটা করব। তাহলে আমাকে এত তাড়াতাড়ি ব্লাউজটা দেবে কি? কৃষ্ণনগরে দেওয়া যাবে না যেখানে বানাই, কারণ এত কম সময় আমাকে দেবে না। তো বাড়ি যাওয়ার সময় আমাদের ওখানে দেখতে হবে মোড়াগাছাতে কোথাও বানাতে দিয়ে যাব। আর তার আগে আমি এখানে রেডিমেড ব্লাউজ দেখছি পাই কিনা, মানে শাড়ির সঙ্গে যদি ম্যাচিং করে পেয়ে যায় তাহলে ওটা এখন বানাতে দেবো না, মানে পরে ভালো জায়গায় বানাতে দেবো। তো এখানে আমি দেখলাম অনেক খুঁজে 3-4টে দোকানে ব্লাউজ খুঁজলাম রেডিমেড, কিন্তু পেলাম না। একটা জায়গায় যাওয়া পছন্দ হলো, মানে ভালোই লাগছিল, কিন্তু সেটা আবার ড্যামেজ এসেছে। তো কপালটাই খারাপ। চলো এবার বাড়ি যাওয়ার সময় মোড়াগাছায় কোথাও একটা বানাতে দিয়ে দেবো। আর রাত্রে কিন্তু অনেকটা হয়ে গেছে, প্রায় 8টা বাজতে চললো। তো আমাদের হাতে যেহেতু টাইম নেই, তাই আজকে টুকিটাকি যা কাজবাজ ছিল সবটাই সেরে নিয়েছি। আর এই যে দেখো, তোমাদেরকে বলেছিলাম না কুলার বাড়ি পৌঁছে গেছে, এখনও এটাকে আনবক্সিং করা হয়নি। তোমাদের দাদাভাই বাড়ি এসে নিজে ফ্রেশ হয়ে এবার এটাকে খুলছে, প্যাকিংটা খুলছে। আর যে মানুষগুলো মিথ্যা কথা বলে বা মিথ্যা বদনাম রটায়, তাদেরকে আমি সত্যি কথা বলছি, জীবনে যে মিথ্যা কথা বলে তাকে আমি সবথেকে বেশি ঘেন্না করি। মানে তোমাদের দাদাভাই যদি কোনো একদিন ভুল করে একটা মিথ্যা কথা বলে, ওর সঙ্গে আমি 3-4 দিন ধরে কথা বলি না। মানে আমি মিথ্যা কথাটাকে একদমই পছন্দ করি। সেই জায়গায় কিছু মানুষ দিনের পর দিন মিথ্যা কথা বলে গেছে আমার নামে, সেগুলোকে আমি মুখ বুঝে সহ্য করেছি। হয়তো এইভাবে সহ্য করতে করতে আজকে আমার মানসিক অবস্থা এরকম হয়ে গেছে। একজন একটা কমেন্ট করেছে যে তুমি বোধহয় শর্ট ড্রেসে ভিডিও বানাও বলে ওরা তোমাকে পছন্দ করে না। দেখো, আমি এতদিন ধরে ইউটিউব করছি, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি যখন ওখানে ছিলাম, আমি ওখানে ছাড়ো আমি এখানেও যখন আছি কোনোদিনও শর্ট ড্রেস পরে ভিডিও বানাই। শুধুমাত্র আমি যখন দীঘাতে গেছিলাম, সমুদ্রে নেমেছিলাম, তখনই আমি একটা টপ আর হট প্যান্ট পরেছিলাম। আমি কোনো পাপ করিনি, কারণ আমি এক জায়গায় ঘুরতে গিয়েছি, সেখানে মানুষ শর্টস কেন কত কিছু পরে। তো সেটাই সেই প্রথম আমি কেবল শর্ট ড্রেস পরেছিলাম। আর আমি ওখানে থাকলে আমি হয় শাড়ি পরি নয়তো নাইটি পরে ভিডিও করি। আর আমি তো বাড়িতে স্লিভলেস পরি, আর ওখানে আমি নাইটি পরলেও না, নাইটিটা দেখবে হাতা দেওয়া, আবার হচ্ছে পিঠ তোলা নাইটি, যাতে আমার পিঠটাও না দেখা যায়। তাহলে এবার তোমরা বলো তো যে আমি কবে শর্ট ড্রেস পরে ভিডিও বানাই? শুধুমাত্র যখন ঘুরতে গেছি। আচ্ছা, একটা মানুষ কি ঘুরতে গিয়েও তার পছন্দ মতন ড্রেস পরতে পারবে না? আমি তো সেই জায়গায় থেকে সেরকম ড্রেস পরি না। তাও আমি বাড়িতেও পরি না, আমি বরাবরই নাইটি, চুড়িদার নয় শাড়িটাই আমি আগাগোড়ায় বেশি পরি। তো যাই হোক, কি আর করা যাবে, মানুষের মুখে তো আর হাত দিতে পারা যাবে। আর এইসব ড্রেস পরা বা ভিডিও করা এগুলো কিন্তু কোনো কারণই নয়। একটা সংসারে কি প্রবলেম হয় যাদের বিয়ে হয়েছে তারাই জানে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা।